আরে কাকুলি দিদি যে, এতগুলো শস্য কি আর একা তোলা যায় নাকি? আমি তোমাকে সাহায্য করছি। নাও কাকুলি দিদি। খবরদার টনি, তুই ভুল করে আমার ছুরিতে হাত দিবি না। তোর মতো গরিব পাখি আমার ছুরি ধরলে ছুরিটার অসম্মান হবে। দরকার পড়লে আমি ছুরি থেকে কিছু শস্য দানা রেখে যাব, তবুও তোর সাহায্য নিব না। কাকুলি রাগে গজগজ করতে করতে ছুরি থেকে কিছু শস্য ফেলে দেয়, আর ছুরির ওজন কমতেই কাকুলি ছুরিটা নিয়ে চলে যায়। কাকুলির এমন ব্যবহারে টুনি ভীষণ কষ্ট পায়। বাবা গো বাবা, কি গরমটাই না পড়েছে আজ। শান্তিতে একটু খাবারও খেতে পারছি না। না, আমি আর গরম সহ্য করতে পারবো না। কোথাও শুয়ে একটু বিশ্রাম নিতেই হবে। কোথায় বিশ্রাম নিব, কোথায় বিশ্রাম নিব? এখানে এসো, আমি তোমার বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। এসো, তুমি আমার ছায়ায় এসো। আরে বাস, এই গাছ যেমন করে কথা বলছে তেমন করে আবার ইচ্ছে মতো ডালপালা নড়াচড়া করছে। এই গাছ, তোমার আবার কোনো কুমতলব আছে নাকি বলো তো? কি যে বলো না তুমি, আমি তো সবার মঙ্গল কামনা করি। এই যে তোমার গরম লাগছে বলে আমি তোমাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করলাম। এসো এসো, তুমি বিশ্রাম নাও। তুমি যখন বলছো তবে যাই, বিশ্রাম নেই। ফ্রিতে জায়গা পেলে তো মন্দ হয় না। বিশ্রাম নিচ্ছ ভালো কথা, তুমি চাইলে কিন্তু এই ডাল থেকে পাতাও খেতে পারো। নিজের বলে বলছি না, আমার পাতা খেতে খুব সুস্বাদু। আরো তাই নাকি? বিশ্রাম নেওয়া বাদ, আগে না হয় তোমার ডালের পাতা খেয়ে দেখি তো। এ কথা বলে খরগোশ যেই না গাছের ডালের একটা পাতায় মুখ দেয়, অমনি খরগোশটা অদৃশ্য হয়ে যায়, আর গাছের ডালটাও একদম স্বাভাবিক হয়ে যায়। জানিস তো টুনটুন, রোজ রোজ এভাবে স্কুলে যেতে আমার মোটেও ভালো লাগে না। চল আজ দুজনে মিলে স্কুলে না গিয়ে কোথাও লুকিয়ে খেলা করি। না না পারুল, স্কুল ফাঁকি দিলে মা খুব বকবে রে। আমি কিছুতেই স্কুল ফাঁকি দিতে পারবো না। আর স্কুল ফাঁকি দিলে তো আমরা পড়াতেও পিছিয়ে যাব। চল পারুল, চল এখন স্কুলে যাই। বুঝেছি, তোকে বলে কোনো লাভ নেই। তুই উল্টো আমাকে জ্ঞান দিবি এটা আমার জানা ছিল না। তুই খুব লেখাপড়া করিস তাই না? তাহলে তুই একই স্কুলে যা, আজ আমি কিছুতেই স্কুলে যাব না। আরে আরে, এটা কি করছিস তুই? এই পারুল, কোথায় যাচ্ছিস? থাম বলছি, থাম। স্কুলে যাবি, চল পারুল। কি ব্যাপার, আজকেও আসছে না কেন? বনের পশু পাখি সব গায়েব হয়ে গেল নাকি? তবে কি আমি আজ একটাও শিকার করতে পারবো না? ওহ, শিকার না পেলে যে আমার অস্থির লাগে। কোথায় পাই শিকার, কোথায় পাই শিকার, আমি কোথায় পাই? আহা, কি সুন্দর, কি সুন্দর। বনের এই দিকটা তো ভারী সুন্দর। আগে তো কখনো এই দিকটাতে আসেনি। আমার তো এখন খুব আফসোস হচ্ছে। আরে বাস, কি সুন্দর নাদুস নুদুস সুন্দর একটা ছানা। বাহ, ছানাটাকে দেখেই আমার কেমন জানি লোভ হচ্ছে। এই ছানাকে তো আমার চাই চাই। বাবা, এই গাছটাতে তো দেখছি অনেক সুন্দর ফল ধরেছে। নিশ্চয়ই এই গাছের ফল অনেক সুস্বাদু হবে। সত্যি, তোমার ধারণা খুব ভালো ছোট পাখি। তুমি একদম ঠিক ধরেছ। আমার ফল যেমন রসালো তেমনই সুস্বাদু। তুমি চাইলে গাছের ফল খেতে পারো, মন্দ লাগবে না কিন্তু। সত্যি বলছো তো? আর তুমি যখন এত করে বলছো তবে তো একটা ফল খেয়েই দেখতে হয়। এ কথা বলে পারুল জাদুর গাছের ডালে বসে, আর যেই না একটা ফল খেতে চায় অমনি পারুল অদৃশ্য হয়ে যায়। হায় হায় রে, এবার আমার কি হবে রে? আমার ছানা, আমি এবার কোথায় যাব? কি ব্যাপার সুখী দিদি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আবার ছানার কথাও বলছো। কোনো বিপদ হয়েছে নাকি তোমার, বলো তো? সেসব কি তোকে বলতে হবে নাকি? এমনি আমি বিপদে আছি, এখন বকবক করে আমার মাথা খাস না তো। মা, তুমি এই সন্ধ্যায় এখানে? আর তুমি ফিরছো না বলে তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। তুই এখানে এসে ভালোই হলো টুনটুন। আচ্ছা, সকালে তো পারুল তোর সাথে স্কুলে গেল, তবে পারুল এখনো ফিরলো না কেন? বলছো কি মাসি, এখনো পারুল ফেরেনি? আর পারুল আমার সাথে বেরিয়েছিল ঠিকই, কিন্তু পারুল তো স্কুলে যায়নি।
আমাকে দিয়ে খেলতে যাবে। আমি রাজি হইনি বলে ও একাই দক্ষিণে বনে চলে গেছে। আমার ছানা দক্ষিণের বনে গিয়েছে মানে? ওরে, আমার ছানার আবার বড় কোনো বিপদ হয়নি তো? পারুল মা আমার, কোথায় হারিয়ে গেলি পারুল? হে কি সুখী দিদি, তুমি আবার কোথায় চললে? সুখী দিদি থামো, থামো বলছি, সুখী দিদি। টনির কথায় পাত্তা না দিয়ে সুখী দক্ষিণের বনের দিকে যেতে থাকে, আর টনিও সুখীর পিছু নেয়। টনিকে দেখে টুনটুনও উড়াল দেয়, আর সুখী উড়তে উড়তে দক্ষিণের বনের সেই জাদুই গাছের নিকট গিয়ে পৌঁছায়। কই, কোথায় কোথায় আমার পারুল? এত খুঁজলাম, কই আমার ছানার ছায়াটাও তো দেখতে পেলাম না। সে কি কথা বলছো তুমি? তোমার ছানার ছায়া নেই মানেটা কি? তোমার ছানা আবার হারিয়েছে নাকি? হ্যাঁ, হারিয়ে গিয়েছে আমার ছানা, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে আমার ছানা? কেঁদো না, শান্ত হও। আমি জাদুই গাছ, আমি তোমার ছানাকে খুঁজে বের করতে সাহায্য করব। তুমি আগে আমার ডালে বসে বিশ্রাম নাও তো। সত্যি বলছো তুমি? আমাকে সত্যি সাহায্য করবে? আমার যে একটাই ছানা, আমার ছানাকে আমার চাই। ছানা ছাড়া যে আমি পাগল হয়ে যাব। কাঁদতে কাঁদতে সুখী জাদুই গাছের ডালে বসে। অমনি সুখী অদৃশ্য হয়ে যায়, আর টুনি ও টুনটুন এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ঘাবড়ে যায়। মা, এটা কি হলো? সুখী মাসি তো উধাও হয়ে গেল। এ তো আশ্চর্য ব্যাপার মা। আমিও তো সেটাই দেখছি, কিন্তু এ কথা কেউ শুনলেও তো বিশ্বাস করবে না। এমনি বনে সবাই আমাদের গরিব বলে এড়িয়ে চলে। তবে এখন কি উপায় হবে মা? সুখী মাসি যে উধাও হয়ে গেল, তার কি কোনো বিহিত হবে না? আমার তো ভীষণ ভয় করছে মা। শান্ত হ মা, শান্ত হ। আমার কথা কেউ না গুরুত্ব দিলেও আমার বন্ধু জলপুরি আমার কথা শুনবেই। চল মা, আমরা বরং জলপুরির কাছে যাই। এ কথা বলে টুনি টুনটুন সহ উঠতে থাকে, আর নদীর ধারে গিয়ে দেখে জলপুরি নদীর জলে সাঁতার কাটছে। টুনি আর টুনটুনকে দেখে জলপুরি নদীর পাড়ে আসে। কি ব্যাপার টুনি, তুমি হঠাৎ এখানে? এতদিন তুমি আমার সাথে দেখা করনি কেন? কি হয়েছে বলো তো? ছানা আর সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম বন্ধু। তবে আজ একটা বিপদ ঘটতে দেখে তোমার কাছে সাহায্য চাইতে এলাম। আসলে আমাদের চোখের সামনে একটা পাখি একটা গাছের ডালে বসতে গায়েব হয়ে গেছে। কেন হলো, কি কারণে হলো, কিছুই বুঝতে পারলাম না। তুমি একটু সাহায্য করো না বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি থেকে কি হলো। বন্ধু, এসব হচ্ছে জাদু গাছ রূপী রাক্ষসী গাছের কারণে। ওই গাছে বেশ কয়েকজন বন্দী হয়ে আছে। তুমি অপেক্ষা করো, আমি এক বিশেষ জল দিচ্ছি। এই জল গাছের উপর ছিটালেই গাছ ভস্ম হয়ে যাবে, আর সবাই মুক্তি পাবে। জলপরীর কথা শুনে টুনি কিছুটা স্বস্তি পায়, আর জলপরী জাদু করে সুন্দর ঘটি নিয়ে আসে। আর জলপরী হা করতেই জলপরীর মুখ থেকে ঘটিতে জল পড়তে থাকে। তারপর ঘটি ভর্তি জল জলপরী টুনিকে দেয়, আর টুনি সেই জল নিয়ে জাদুই গাছের কাছে যায়। জাদুই গাছকে কিছু বুঝতে না দিয়েই টুনি জাদুই গাছের উপর জল ছেটায়। পড়ে গেলাম রে, শেষ হয়ে গেলাম। বদমাইশ পাখি শেষ করে দিল রে। গাছের দাওয়াতে আমরা সবাই বন্দী হলে বাইরে সবকিছু দেখতে পারতাম। তোকে এত অবহেলা করার পরেও যে তুই আমাদের মুক্ত করেছিস, তাতে আমরা সবাই কৃতজ্ঞ আর ক্ষমা প্রার্থী। তুই আমাদের ক্ষমা করে দে রে টুনি। সকলের অনুরোধে টুনি সবাইকে ক্ষমা করে দেয়, আর সকলে টুনিকে আপন করে নেয়। আমি পাকাগুলো জমিয়েছি মা, ঘর বানানোর জন্য। আরে কত পাকার প্রয়োজন গো? আর বেশি প্রয়োজন নেই, আমিও তো আমার প্রত্যেকটা পাকাগুলো জমিয়েছি। আর দুদিন পরে তো তোর স্বপ্ন সত্যি হবে রে মা। কি মজা, কি মজা, আমার স্বপ্ন পূরণ হবে। ময়ূরের বাড়ি হবে ময়ূর পাকা দিয়ে, তবে তো আমাদের বাড়ি দেখতে অনেক সুন্দর লাগবে বলো? হ্যাঁ রে মা, অনেক সুন্দর লাগবে। আমরা যেমন সুন্দর, আমাদের বাড়ি আমাদের মতো সুন্দর হবে। ময়ূরের পরিবারের সকলেই তাদের শরীর থেকে ওঠা পরিত্যক্ত ময়ূরের পাখা সংগ্রহ করে জমাতে থাকে, কারণ মৌটুসির আবদার তাদের বাড়ি হবে সবার থেকে আলাদা। তাই মৌটুসি তার বাবা মায়ের কাছে ময়ূর পাখার বাড়ি বানানোর আবদার করে। বাড়ি বানানোর জন্য পর্যাপ্ত পাখা হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়ি বানানোর পালা। ময়ূর, তুমি ঘর তৈরির জন্য মিস্ত্রিকে ডেকে আনো।
এরপর ময়ূর ঘর বানানোর জন্য মিস্ত্রি ডেকে নিয়ে আসে আর মিস্ত্রি ময়ূর পাখা দিয়ে একটি সুন্দর ঘর তৈরি করে দেয়। কি সুন্দর ময়ূর পাখার বাড়ি। ময়ূরী দিদি, তোমাদের মতো তোমাদের বাড়িটাও অনেক সুন্দর গো। কি সুন্দর চিকমিক করছে। মেয়ের আবদার পূরণ করতেই এমন বাড়ি করেছি। যাকে তুই হঠাৎ কি মনে করে? তোমার কাছে একটু সাহায্য চাইতে এলাম। আসলে আমার ঘরে একটুও খাবার নেই। তোমার ফল বাগান থেকে একটু ফল নিতে পারি? এর জন্য অনুমতি নিতে হয়? আমি তো সবার জন্য আমার বাগান উন্মুক্ত করে দিয়েছি। যা, তোর যতটা প্রয়োজন তুই ততটা ফল নিয়ে যা। খুব ক্ষুধা পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি। যেখানেই খাবারের জন্য যাই সবাই আমাকে ভয় পেয়ে মেরে তাড়িয়ে দেয়। সত্যি সাপেদের জীবন অনেক কষ্টের। এসব বলে সাপ আবারও খাবার খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে সাপ ময়ূরীর বাগানে এসে পৌঁছায়। কত সুন্দর সতেজ ফল, ফলগুলো দেখতে যেমন সুন্দর নিশ্চয়ই খেতেও সুস্বাদু হবে। কতদিন ভালো ফল খাই না। এরপর সাপ গাছে উঠে পড়ে আর গাছ থেকে ফল খেতে শুরু করে। বাহ, ফল তো খুব মিষ্টি। তবে এখন থেকে রোজ আমি এখানে ফল খেতে আসবো। কেউ দেখে ফেলার আগে এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। ফল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজ তো অটো চালিয়ে ভালো রোজগার হয়নি। যাই, নেমে গাছ থেকে ফল নিয়ে আসি। আরে, এ তো একটা সাপ। এই সাপ আবার কোত্থেকে এলো? এক্ষুনি এটাকে লাঠি দিয়ে মারতে হবে। কালু লাঠি নিয়ে এগিয়ে যায় আর সাপ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফল বাগানে সাপও আসছে। ব্যাপারটা ময়ূর দিদিকে বলতে হবে। আজ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, কিন্তু পাখিরা কেন যে আমায় এত ভয় পায় বুঝি না বাবু। আমার শরীরে তো বিষ নেই, কিন্তু আমার এ কথা কেউ বিশ্বাসই করতে চায় না। কাল থেকে লুকিয়ে ফল খেতে হবে। সাপ লুকিয়ে বনের ফল খেত আর মাঝে মাঝেই পাখির তাড়া খেয়ে পালিয়ে যেত। একদিন ময়ূরীর ফল বাগানে এক বিষধর সাপ আসে আর বাগানের ফল খাওয়ার জন্য গাছে ওঠার আগেই সেখানে টুনি পাখি এসে হাজির হয়। আর টুনি সাপকে তাড়াতে লাঠি হাতে নিতেই সাপটি দ্রুত টুনির পায়ে দংশন করে আর সেখান থেকে পালিয়ে যায়। আরে টুনি, তোর কি হয়েছে? ময়ূরী দিদি, আমাকে সাপে দংশন করেছে। সর্বনাশ, এক্ষুনি টুনিকে হাসপাতালে নিতে হবে। কালু, তুই এক্ষুনি তোর অটো নিয়ে ফল বাগানে চলে আয়। টুনিকে সাপে কেটেছে। এরপর কালু দ্রুত অটো নিয়ে আসে আর টুনিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই বিষহীন লাল সাপটি ফলের বাগানে প্রবেশ করতেই পাখিরা জাল ফেলে সাপকে বন্দি করে ফেলে। এই সাপকে আমি সেদিন ফল বাগানে দেখেছিলাম। আমার মনে হয় এই সাপটাই টুনিকে দংশন করেছে। ময়ূরী দিদি, এই সাপ আমার টুনিকে দংশন করেছে। এই সাপকে উচিত শিক্ষা দিতে হবে। আমি কিছু করিনি, আমি কাউকে দংশন করিনি। তোমরা আমার কিচ্ছু করো না। তাছাড়া আমার শরীরে তো কোনো বিষই নেই। মিথ্যেবাদী পাখি, টুনিকে দংশন করে আবার মিথ্যে বলছিস? আমি এর আগে তোকে এখানে দেখেছি। এই কাজটা তুই করেছিস। তোর জন্য আজ আমাদের বন্ধু টুনি হাসপাতালে। ময়ূরী দিদি, তুমি বলো, এই সাপকে এখন কি করা উচিত? একে কি আমরা মেরে ফেলবো? না না, একে আমরা মারবো না। আমি একে একটা বক্সে বন্দি করে রাখবো আর একটা ওঝা ডেকে এই সাপকে ওর হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এরপর ময়ূরী একটা কাচের বাক্সের মধ্যে সাপকে বন্দি করে তার ঘরে রাখে। মোটরসি, একদমই সাপের ধারের কাছে যাবি না। এই সাপটা অনেক বিষাক্ত, তাই কাল ওঝা এসে এই সাপটাকে নিয়ে যাবে। এসব বলে ময়ূরী সেখান থেকে চলে যায় আর মৌটুসি সাপটার দিকে তাকিয়ে থাকে। কেন জানি এই সাপটার জন্য আমার খুব মায়া হচ্ছে। যেও না, আমাকে সাহায্য করো। বিশ্বাস করো, আমার শরীরে বিষ নেই। যদি তোমার শরীরে বিষ না থাকে তবে টুনি মাসির শরীরে বিষ এলো কোথা থেকে? টুনি মাসিকে তো তুমি দংশন করেছিলে। না না, আমি কাউকে দংশন করিনি। আর আমি তো কেবলমাত্র ক্ষুধা মেটাতে ফল নিতে আসতাম। বিশ্বাস করো,
আমার শরীরে এক ফোঁটাও বিষ নেই, আর থাকবে কি করে? আমি তো কোনো সাপই নই, আমি হলাম একটা পরী। পরি? তুমি একটা পরি? হ্যাঁ, আমি একটা পরী। আসলে আমি এক নাগিনের বাসা ভেঙে দিয়েছিলাম, এজন্য নাগিন আমায় অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছে। দয়া করে তুমি আমায় মুক্ত করে দাও, আমায় ওঝার কাছে দিও না, ওঝা আমাকে মেরেই ফেলবে। আমি কি করে তোমাকে ওদের থেকে বাঁচাবো? আমি যদি সবাইকে বলি যে তুমি পরি, কেউ আমার কথা তো বিশ্বাসই করবে না। এখন তোমাকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে, আর তাহলে তোমাকে তোমার পরিরূপে আসতে হবে। আচ্ছা, তোমার অভিশাপ কাটানোর কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। বদ্যি বুড়ির কাছে এক ধরনের লাল ফুল রয়েছে, ওই ফুলের রস আমি পান করলেই আগের রূপে ফিরে আসবো। পড়তে পড়ে সেটা আমার পরিচিত, আমি এক্ষুনি গিয়ে তার কাছ থেকে লাল ফুল নিয়ে আসছি। এরপর মৌটু সে বদ্যি বুড়ির কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। এই নে বাচ্চা, লাল ফুলের রস। এই ফুলের রস খেলেই পরি তার রূপ ফিরে পাবে। এরপর মৌটুসি লাল ফুলের রস নিয়ে তার বাড়িতে আসে আর বাক্স খুলে সাপকে বের করে আনে। একি, তুই কি করছিস? তুই সাপটাকে ছেড়ে দিয়েছিস? ময়ূর, এক্ষুনি এই সাপটাকে বন্দি করো। মা, তুমি কিছু করো না। পরিবন্ধু, এই যে লাল ফুলের রস, তুমি তাড়াতাড়ি পান করো। এরপর সব ফুলের রস পান করতেই সে তার আসল রূপ ফিরে পায়। একি, এটা তো একটা পরি, এসব কি করে হলো? এরপর মৌটুসি সব ঘটনা খুলে বলে। সব শুনে ময়ূরী বলে, তবে আমার বাগানে অন্য বিষধর সাপ এসেছিল, তবে তো আমার বনের পাখিরা নিরাপদ নয়। তুমি বিচলিত হয়ো না, আমি তোমাদের বনে জাদুর বলয় তৈরি করে দিচ্ছি। তোমাদের বনে বিষধর সাপ কেন, কোনো অশুভ শক্তিও প্রবেশ করতে পারবে না। মৌটুসি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। যদি পক্ষীকুলের কোনো বিপদ আসে তবে আমাকে স্মরণ করো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। ভালো থেকো, বিদায়। তো বন্ধুরা, আমাদের সব সময় সত্যতা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।